নমস্কার, প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেকদিন অনুষ্ঠান করতে পারিনি, বহু মানুষ ফোন করেছিলেন আমার কুশল সম্পর্কে। শরীর মোটামুটি ঠিকই ছিল, কিন্তু কিছু পার্সোনাল রিজনের জন্য অনুষ্ঠান করতে পারিনি প্রায় 1 মাস। তো সেই জন্য প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। বহু মানুষ থাকেন যারা অনুষ্ঠান শোনেন নিয়মিত। তো যাই হোক, আজকে অনুষ্ঠান করব। গতকালও দু একজনের সাথে কথা হয়েছে রাত্রিবেলা, তাদের বলেছিলাম। তো সেই মোতাবেক আজকে সুযোগ পেয়েছি, তাই করতে পারছি। দেখুন, দুটো সেগমেন্টে আলোচনা করছি। একটা হচ্ছে যারা আলোচনা লাস্ট অব্দি শুনেছিলেন, সম্ভবত আমি 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আগে লাস্ট অনুষ্ঠান করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা কন্যা লগ্ন মানে কন্যা রাশির ভাব নিয়ে আলোচনা করেছিলাম। একদম আমাদের কালপুরুষের যে দ্বাদশ ভাব আছে, সেই দ্বাদশ ভাব আমাদের কোন কোন অঙ্গকে, আমাদের শরীরের ইন্টারনাল স্পেশালি কোন কোন অর্গানকে তারা অ্যাক্টিভেটেড করে, এবং নাম্বার 2 হচ্ছে সেইভাবে তাদের কি কি পজিটিভ নেগেটিভ কাজকর্মের জন্য সেই অঙ্গের উপর কি কি এফেক্ট হয়, তার উপরে একটা আলোচনা চলছিল অনেক দিন ধরেই। প্রায় মাসখানেক ধরে আমি আলোচনা করছিলাম। মানে এই যবে থেকে মোটামুটি একটু সিউডো নর্মাল হয়েছে, তারপর থেকে আর কি আলোচনা করছিলাম। তো সেখান থেকে আলোচনা করব। তবে আজকের আলোচনাটা স্পেসিফিক্যালি এই মাসটা আমি দুটো রিজন বলিনি, এই মাসটা অনেকগুলো কারণে ঘটনাবহুল। এই মাসে প্রথম তো বৃহস্পতি গত 13 তারিখ মার্গী হয়ে গেছে। আপনারা যারা আমার ইউটিউব অনুষ্ঠান দেখেন, সেখানে আমি তার উপরে একটা অনুষ্ঠান করেছি বৃহস্পতি মার্গীর উপরে। তো যারা দেখেননি তারা দেখে নিতে পারেন ওখানে। আর আরো কতগুলো ইনসিডেন্ট হবে, সেগুলো হচ্ছে রাহু কেতু শিফটিং আছে 23 তারিখে, তার উপরে অনুষ্ঠান করেছি। একটা গ্রস মানে মোটা দাগের একটা অনুষ্ঠান করেছি, তো সেটাও ওখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। 28 এবং 29 তারিখের জাংচারে স্যাটার্ন ডাইরেক্ট হবে, তো তার উপরে এখনো কোনো অনুষ্ঠান করিনি, সেটা দেরি আছে এখনো। এছাড়াও ছোটখাটো অনেকগুলো প্ল্যানেটের অন্যরকম মুভমেন্ট আছে, যেরকম 9 তারিখ রাত্রিবেলা মানে 10 তারিখ পড়ে যাওয়ার পরে মঙ্গল ডাইরেক্ট হয়েছে, সরি বকরি হয়েছে 3°57' মেষ রাশিতে, এবং এখনো বক্রগতিতে রয়েছে। অক্টোবরের 4 তারিখও মেষ রাশি ত্যাগ করে পুনরায় মীন রাশিতে ঢুকবে, এবং সেই অবস্থায় বকরি অবস্থায় থাকবে 14ই নভেম্বর পর্যন্ত। তো এরকম একটা ইনসিডেন্ট হয়েছে এই মাসে। রবি শিফটিং আছে, প্রত্যেক মাসেই থাকে, এ মাসেও আছে। শুক্রের শিফটিং আছে একদম শেষে 28 বা 29 তারিখ সেপ্টেম্বরে সম্ভবত। বুধের শিফটিং আছে, ছোট প্ল্যানেটগুলোরও শিফটিং আছে। তো এই মাসটা সব দিক থেকে খুব ঘটনাবহুল এবং খুব ইন্টারেস্টিং মাস, এবং একটু সতর্কতা থাকাও প্রয়োজন। আমি যতগুলো অনুষ্ঠান করেছি প্রত্যেকটা সারা বছর ধরে যদি অনুষ্ঠান দেখেন, তাহলে আমি দুটো মাসের কথা বলেছিলাম যে একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন। একটা হচ্ছে এপ্রিল মাস, মে মাসের মোটামুটি মিড পর্যন্ত সময়, আর একটা হচ্ছে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের মোটামুটি ফার্স্ট উইক পর্যন্ত। এই সময়টা একটু কম্পারেটিভলি একটু বেশি পরিমাণে পালসিং আছে, অনেক কিছু ঘটনা প্রবাহ হবে। যাদের যাদের হরোস্কোপে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে, তারা একটু বেশি সচেতন থাকা দরকার আছে। কিছুই নয়, একটু সাবধানে থাকা, টাইমটা কাটিয়ে দেওয়া জাস্ট। তো সেই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা করব। আজকে আমি ভেবেছিলাম নর্মালি আজকে না করে সে অনুষ্ঠানটা শুক্রবার দিন করব। সেটা হচ্ছে তুলা রাশি, আমাদের কালপুরুষের যে যে অর্গানগুলোকে মেনলি এফেক্ট করে, তার উপরে আলোচনা চালানোর আমার ইচ্ছে ছিল। কিন্তু আজকে রবির শিফটিং নিয়ে আলোচনা করব। রবি আগামী কাল অর্থাৎ 16 তারিখ রবি শিফট হবে বিকেলের দিকে, এবং নিজের মূল ত্রিকোণ ছেড়ে, যদিও মূল ত্রিকোণের ডিগ্রি অনেকক্ষণ আগে মানে বেশ কিছুদিন আগেই ছেড়ে দিয়েছে, কিন্তু নিজের ঘরে রয়েছে অ্যাটলিস্ট, সেখান থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। তো এই রাশিতে প্রবেশ করার ফলে কি হবে তার একটা সার্বিক গোচর আলোচনা করব। আলোচনা করার আগে আজকের রাশিফলটা, আজকের এই মুহূর্তে প্ল্যানেট পজিশনটা একটু বলে দিই আপনাদের। আজকে হচ্ছে 15 তারিখ। তো 15 তারিখ এখন 9:30 বাজে রাত্রিবেলা। এই মুহূর্তে আপনারা লগ্ন জিজ্ঞাসা করেন, বৃষ লগ্ন আছে, 10°28' লগ্ন আছে। তো তার পরের ঘরে রাহু আছে
23 মিনিটে রাহু আছে, আর বেশি দিন নেই, 8-9 দিনের মধ্যেই রাহু শিফটিং করছে। এটা রয়েছে মিথুন রাশিতে। তার পরের ঘরে কর্কট রাশিতে রয়েছে শুক্র। শুক্র রয়েছে 16 ডিগ্রি 11 মিনিটে। তার পরের ঘরে রবি এবং চন্দ্র একসাথে রয়েছে। রবি রয়েছে 29 ডিগ্রি 7 মিনিটে। তাহলে বুঝতেই পারছেন আগামীকাল ওই সন্ধে মোটামুটি 7:30টা নাগাদ রবি শিফটিং করবে। 1 ডিগ্রিরও 53 মিনিট মতন বাকি রয়েছে। আর চন্দ্র রয়েছে 4 ডিগ্রি 16 মিনিটে, কেতুর নক্ষত্রে রয়েছে। তার পরের ঘরে বুধ রয়েছে 20 ডিগ্রি 49 মিনিটে। আর তারপরের দুটো ঘর ফাঁকা রয়েছে। তারপরে আমাদের ধনু রাশিতে কেতু রয়েছে একই 23 মিনিটে। তার সাথে বৃহস্পতি রয়েছে 23 ডিগ্রি 19 মিনিট 48 সেকেন্ডে রয়েছে, গতি নিয়েছে, বুঝতে পারছেন। 7 মিনিটে বক্রতা ত্যাগ করেছিল রবিবার দিন সকালবেলা 6টা 4 মিনিটে। তো আজকে পর্যন্ত এসে ও 7 মিনিট থেকে 48 মিনিট, অর্থাৎ প্রায় 3 দিনে ও 41 সেকেন্ড, মাফ করবেন 41 সেকেন্ড গতি নিয়েছে। এবার বুঝুন আস্তে আস্তে গতি নিচ্ছে। বৃহস্পতির ইউজুয়াল ভেলোসিটি যখন সে হাই ভেলোসিটিতে থাকে সেটা 12 থেকে 14 মিনিটের মতন ভেলোসিটি থাকে, 14 মিনিটও চলে যায় মাঝে মাঝে পূর্ণ অতিচার গতিতে যখন থাকে। তো এখন মাত্র কয়েক সেকেন্ডে ভেলোসিটি রয়েছে। যাই হোক, তার পরের ঘরে মকরের ঘরে শনি রয়েছে 1 ডিগ্রি 19 মিনিটে। আর মেষ রাশিতে মঙ্গল রয়েছে এখন 3 ডিগ্রি 42 মিনিট 36 সেকেন্ডে, কেতুর নক্ষত্রে বক্রগতিতে রয়েছে। তার মানে ইমিডিয়েট বৃহস্পতি বক্রত্যাগ করেছে, শনি আর 13 দিন বাদে বক্রত্যাগ করবে, বুধ আর কিছুদিন বাদে আবার বকরি হবে তুলা রাশিতে ঢুকে। ইমিডিয়েট বৃহস্পতি আগামী সামনের বছর জুন মাসের আগে বকরি হচ্ছে না, তার মানে এখন মোটামুটিও টানা 8 মাস আমি বৃহস্পতির আলোচনা করেছি, আপনারা দয়া করে যদি মনে করেন একবার দেখে নেবেন। তো টানা প্রায় 8 মাস 8.5 মাস ও পূর্ণ গতিতে থাকবে এবং মকর রাশি ক্রস করে কুম্ভ রাশিতে গিয়ে বকরি হবে। 8 ডিগ্রি 5 মিনিটে গিয়ে বকরি হবে সামনের বছর 20 জুন সম্ভবত। আর মঙ্গল তো বকরি রয়েছে, মঙ্গলের বক্রত্যাগ হবে 14ই নভেম্বর। এই ইমিডিয়েট স্টেটাস আছে, যে স্টেটাসটা কে খুব মানে কম্প্যাটিবল স্টেটাস বলা যায় না, খুব ভালো প্ল্যানেট পজিশন বলা যায় না। তো এই প্ল্যানেট পজিশনটার একটু বেটারমেন্ট শুরু হবে সামনের মাসের 7-8 তারিখের পর থেকে। আগেও বলেছি যেদিন বৃহস্পতি বক্রতা ত্যাগ করে তার মোটামুটি 28 দিন পর থেকে সিচুয়েশন একটু একটু করে ঠিক হবে। তো আপনারা সেটা অবজার্ভ করবেন, আমরা সবাই করব। তো এটা হচ্ছে ইমিডিয়েট গোচর পজিশন। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবির কন্যা রাশিতে প্রবেশ। দেখুন, রবি নিজের মূল ত্রিকোণ ছেড়ে, বছরে রবি প্রত্যেকটা ঘরে 1 মাস করে থাকে, প্রায় 1 ডিগ্রির কাছাকাছি প্রত্যেক দিন 24 ঘন্টায় গতি থাকে রবির। প্রায় 365 দিনে 360 ডিগ্রি রবি ঘোরে। তো বুঝতেই পাচ্ছেন, মানে অ্যাকচুয়ালি 1 ডিগ্রির থেকে গতিটা একটু কম আছে, কিন্তু আমাদের দিনও তো পুরো 24 ঘন্টায় থাকে না, সেই হিসাবে যদি হিসেব করা হয় প্রায় 1 ডিগ্রির কাছাকাছি রবির ভেলোসিটি থাকে। তা এখন সে তার মূল ত্রিকোণ ছেড়ে তার পরের ঘরে প্রবেশ করবে। যে কোনো গ্রহ যখন তার নিজের রুমের পরের রুমে প্রবেশ করে, স্পেশালি সেই রুম যদি কমফোর্টেবল রুম হয়, অর্থাৎ দেখুন সব ঘরই রবির ঘর, রবি ইজ দ্য কিং অফ দ্য হরোস্কোপ, সুতরাং আলাদাভাবে কোনো ব্যাপার নয়। কোনো দেশের রাজা যদি তার দেশের যে কোনো প্রান্তেই যাক না কেন, সেখানে তার সম্মান প্রতিপত্তি সবসময় থাকবে, সেটা নিয়ে কিছু অসুবিধে নেই। হ্যাঁ, রাজমহলে বা রাজপ্রাসাদের মধ্যে একটু কমফোর্টেবল সিচুয়েশন বেশি থাকে, সেটা স্বাভাবিক প্রকৃতি, কিন্তু তার মানে এটা নয় যে অন্য জায়গায় গেলে তার কোনো রকম তার মানহানি বা এরকম কিছু হতে পারে। কিছু হয় না, কোথাও হয় না। বিখ্যাত বিখ্যাত লোকের আমি আপনাদের হরোস্কোপ বলে দিতে পারি এখনই নাম, বিতর্ক বাঁধবে বলে আমি নাম বলি না নর্মালি কখনো। দেখবেন তাদের সব কার্তিক মাসে জন্ম এবং তুলা রাশিতে শনি আছে। কার্তিক মাসের প্রথম 10 তারিখের মধ্যে পৃথিবীতে কোটি কোটি বিখ্যাত লোক জন্মাচ্ছে, ভবিষ্যতেও জন্মাবে। তো তাদের আমাদের জন্মছক অনুসারে রবি নিচ থাকে। তো রবি হচ্ছে যশের কারক, খ্যাতির কারক, এক্সট্রিম নলেজের কারক, সম্পত্তির কারক, প্রতিপত্তির কারক, রাজা, ন্যায়পাল। তো সে যদি
নীচ হয়ে থাকে, তো সেই মানুষের এত প্রভাব প্রতিপত্তি হয় কি করে, এবং সেই প্রতিপত্তি ছোটখাটো নয়, পৃথিবী জোড়া প্রতিপত্তি। রবির কোনো এফেক্ট হয় না, রবি কোথায় আছে সব ঘর রবি, হ্যাঁ রবি কিছুটা কমফোর্টেবল থাকে বা একটু আনকমফোর্টেবল থাকে, কিন্তু তার প্রতিপত্তিতে কোনো ক্ষতি হয় না। তো কন্যা রাশি কম্পারেটিভলি, কন্যা রাশির দুটো এখানে ভাগ আছে। কন্যা রাশির 20 ডিগ্রির পর থেকে কন্যা রাশির মধ্যে জলীয় প্রভাব বেশি রয়েছে। একদম স্পেসিফিক বলছি, মঙ্গলের নক্ষত্র যদিও 23 ডিগ্রি 40-20 মিনিটের পর থেকে আসে, চিত্রা নক্ষত্র, দুটো চরণ এখানে আছে, বাকি দুটো চরণ তুলা রাশিতে রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি চিত্রা নক্ষত্র থাকলেও কন্যা রাশির প্রথম 20 ডিগ্রি পর্যন্ত রবি খুব কমফোর্টেবল থাকে, স্পেশালি কারণ সেখানে টেম্পারেচার খুব হাই থাকে। আমি বুধ নিয়ে আলোচনা করার সময় আপনাদের বলেছিলাম যে বুধের একটা অদ্ভুত প্রকৃতি আছে। বুধকে আমরা ডুয়ালিটির কারক বলি, তো তার একটাই কারণ হচ্ছে বুধের যে বার্ষিক গতি হয় সেটা বুধের আর্নিক গতির থেকে কম। অর্থাৎ বুধে যদি আমরা বসবাস করতাম তাহলে 1 বছর আমাদের কম সময় হতো একদিনের থেকে। অর্থাৎ বুধ নিজের অ্যাক্সিসের ওপরে খুব আস্তে ঘোরে, তার ফলে সূর্যের যেদিকে থাকে সেদিকটা বুধের পুড়ে যায় একেবারে, এবং উল্টো দিকটা কম্পারেটিভলি একদম ঠান্ডা থাকে। তো টেম্পারেচারের একটা হিউজ ফ্লাকচুয়েশন আছে, সেই জন্য বুধের মধ্যে একটা অদ্ভুত রকম ডুয়ালিটি আছে। আমরা বলি তো মিথুন রাশিকে, বুধের সব থেকে অ্যাক্টিভ ঘর কিন্তু মিথুন রাশি, সবসময় মনে রাখবেন। কন্যা রাশিতে যতই বইয়ে লেখা থাকে এখানে সে তুঙ্গ হয়, অমুক হয়, তমুক হয়, কিন্তু বুধের সব থেকে অ্যাক্টিভ জোন হচ্ছে মিথুন রাশি। সেটা নিয়ে আমি আলোচনা অলরেডি করেছি। যাই হোক, কন্যা রাশিতে প্রথম 10 ডিগ্রি তো রবি তার নিজের নক্ষত্র পাবে, তারপরে চন্দ্রের নক্ষত্র পাবে 13 ডিগ্রি 20 মিনিট। মোটামুটি 20 ডিগ্রি পর্যন্ত রবি কিন্তু এখানে যথেষ্ট কমফোর্টেবল থাকে এবং যথেষ্ট ভালো ফল এখানে দেওয়ার চেষ্টা করে। রবি, আমি বারবার বলছি, রবি সব জায়গায়, রবি অ্যাকচুয়ালি ফল দেওয়া মানে রবি নির্দেশ দেওয়া। রবি নির্দেশ দেয় নির্দিষ্ট, অর্থাৎ তার যে সাবঅর্ডিনেট আছে তাদের নির্দেশ দেয়। তার সব থেকে রিলায়েবল সাবঅর্ডিনেট কে না, সে হচ্ছে স্যাটার্ন। তো স্যাটার্নকে নির্দেশ দেয়, স্যাটার্ন বাদ বাকি প্ল্যানেটদের নির্দেশ দেয়, সেইভাবে ফাংশনারিজটা চলে। তো রবি এখানে কি করছে, রবি এখানে ঢোকার পরে নিজের ঘরের দ্বিতীয় ঘরে আসছে, মানে তার বলবত্তা বৃদ্ধি পাচ্ছে। রবি কখনো মার্কেশ হয় না, রবি চন্দ্রের কোনো মার্কেশ গুণ নেই, তার কারণ এরা বেসিক প্ল্যানেটস। চন্দ্র যদিও উপগ্রহ, কিন্তু এরা হচ্ছে সবকিছু সৃষ্টি এখান থেকে হয়েছে। চন্দ্র থেকে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে চন্দ্র থেকে আবার কি সৃষ্টি হলো। চন্দ্র হচ্ছে সৃষ্টির কারক, এই জন্য মাতা হিসাবে আমরা ডিনোট করি। কালপুরুষের 4 নম্বর ঘর আমাদের সুখ, শান্তি, আমাদের স্বস্তি, সমৃদ্ধি, মাতা, লোয়ার এডুকেশন, গৃহ, এবং সবকটাই দেখুন মেটেরিয়াল প্লেজারের সাথে যুক্ত। এবং রবি হচ্ছে 5ম ঘর কালপুরুষের, রবি থেকে ধরলে সেটা 1 নম্বর ঘর। তো সেই হিসাবে সমস্ত রকম ডেভেলপমেন্ট, সমস্ত রকম, সেটা রবি থেকে ডিনোট করা হয়। একটা মানুষ জীবনে যত ডেভেলপ করে তার সমস্ত কিছু রবি থেকে ডিনোট করা হয়। এবং রবি থেকে 5ম ঘর হচ্ছে বৃহস্পতির ঘর। তো বৃহস্পতিকে আমরা ডেভেলপমেন্ট, আমাদের বিবাহ, প্রেম, প্রণয় সবকিছুর সাথেই কম্প্যাটিবিলিটি রয়েছে। শুক্রও আছে, চন্দ্রও আছে, কিন্তু বৃহস্পতিও আছে, বিশেষ করে সন্তানদের সাথে ডাইরেক্টলি যোগাযোগ আছে। রবি, বৃহস্পতি এবং মঙ্গল ট্রাইন করে থাকে সবসময়, একে অপরের সাথে 60 ডিগ্রি কোণে অবস্থান করছে, একদম বেসিক জায়গা। তো রবি যখন কোনো ঘর, তার দ্বিতীয় ঘর, সেটা তার লাভ স্থান, সবসময় প্রফিট স্থান, অনেকে বলতে পারে মারক স্থানও, কিন্তু বারবার বলছি রবি চন্দ্রের কখনো মারক গুণ থাকে না, কোনো থাকে না। কারণ রবির থেকে সবাই এতটাই সাবঅর্ডিনেট যে রবি তাকে কি মারবে। আর রবি হচ্ছে রাজা, রবি তো তার কাজ হচ্ছে পালন করা, তার কাজ তো কাউকে শাস্তি দেওয়া নয়। সে হচ্ছে পালক, পিতা। পিতার যদি 10টা সন্তান থাকে এবং তার মধ্যে যদি 2টো সন্তান অবাধ্য হয়, তাহলেও পিতা তাকে পালন করে, শাসন করে, কিন্তু শাস্তি দেয় না। শাস্তি দেওয়া, শাসন করা দুটো আলাদা ব্যাপার। রবি কখনো মারক হয় না, কোনো অবস্থায় নেই। লঘু পরাশরী ঘোড়া কোনোদিন বলছে না, শ্রীবিভু কোনোদিন বলছে না, রবি চন্দ্রকে কোনোদিন বলেনি। বৃহস্পতির মারকত্ব নিয়ে অনেক অনেক প্রশ্ন আছে, যে বৃহস্পতির কতটা আছে সে নিয়েও বিভিন্ন পণ্ডিত মহলে বিতর্ক আছে, কিন্তু রবি চন্দ্রকে সব সময়
আলাদা রেখেছে, এবং দেখবেন কালপুরুষের মধ্যে ওদের একটা করেই ঘর আছে। রাজার রাজপ্রাসাদ কোনোদিন দুটো থাকতে পারে না, সেটা সবসময় একটাই থাকবে। তো সেই হিসাবেই রয়েছে, এবং ওটা হচ্ছে কেন্দ্র, সেন্টার, ক্যাপিটাল। যেখানে রাজা থাকবে সেটাই তো রাজধানী হবে, রাজার ধান মানে গৃহ সেটা। তো কালপুরুষের 5 নম্বর ঘর হচ্ছে কালপুরুষের বেস, সেখান থেকেই সবকিছু ডিটারমিনেশন হয়। অনেকবার বলেছি আপনাদের এই কথা। তো রবি যখন তার দ্বিতীয় ঘরে ঢুকবে, সেখানে অলরেডি বুধ আছে, বুধ প্রায় 21 ডিগ্রির কাছাকাছি আছে, বললাম 20 ডিগ্রি 49 মিনিটে। তা আগামীকাল যখন ঢুকবে তখন বুধ প্রায় 22 ডিগ্রির কাছাকাছি চলে যাবে। বুধের গতি কমছে আস্তে আস্তে, কারণ বুধ এর পরের ঘরে গিয়ে বকরি হবে। তো রবি বুধ একসাথে থাকবে, তো স্বাভাবিকভাবে বুধাদিত্য যোগ তৈরি করবে, এবং সেটা একটু মানিটারি ফ্লো করবে, একটু মানির ফ্লো আসবে। যারা যারা ব্যবসা পাতির সাথে যুক্ত আছেন, বিভিন্ন রকম বিজনেস, এবার বুধ মানে তো ব্যবসা, বুধ মানে একদম নর্মালি আমাদের বাণীর কারক, আমাদের ইন্টেলিজেন্সের একদম বেসিক জায়গার কারক। গভীর ইন্টেলিজেন্স সবসময় শনি, চালাকি যেটা কানিং, যেটাকে আমরা বলি প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি, সেটা বুধের কারক। বাণীর কারক, কোঅর্ডিনেশনের কারক, বুধ সমস্ত রকম কোঅর্ডিনেশনের কারক, যোগাযোগ এবং খুব পজিটিভ কোঅর্ডিনেশন। তো সেখানে রবি ঢোকার ফলে বুধের পাওয়ার আরো গেইনড হবে খুব স্বাভাবিকভাবে। তো সেটা যারা বিজনেসের কাজের সাথে যুক্ত আছেন, স্পেশালি সেল পারচেজ, সেটা গুডস হোক সার্ভিস হোক যাই হোক না কেন, তাদের কিছুটা ক্ষেত্রেও উপস্থিতি বাড়াবে। বৃহস্পতিও আস্তে আস্তে গতি নিচ্ছে, এবং 15 দিনের মধ্যে শনিও ডাইরেক্ট হবে। ডাইরেক্ট হওয়ার সাথে সাথেই তো গতি নেবে না, ডাইরেক্ট গতি নিতে প্রায় পূর্ণ গতিতে যেতে অনেক দিন সময় লাগে, প্রায় 2 মাস। মোটামুটি 3 মিনিট 3.5 মিনিট গতি নিতেও 1 মাসের বেশি সময় নিয়ে নেবে, 1.5 মাসের মতন প্রায়। যাই হোক, আস্তে আস্তে সিচুয়েশন বেটার হবে। তো রবি এখানে ঢুকে অর্থনৈতিক জায়গা বেটার দেবে, মানুষের মান সম্মানের জায়গা বেটার দেবে, দয়া করুণার জায়গা বেটার দেবে, দান করার ক্ষমতা দেবে এখানে। অর্থাৎ যার কাছে উদ্বৃত্ত অর্থ আছে, বা যদি লিমিটেডও থাকে, তো নিজের ভরণ পোষণের জন্য রেখে বাদবাকি অংশ মানুষের, যাদের এখন নিডস আছে, চারিদিকে এখন একটা কিছু মানুষ আছে যাদের প্রয়োজন আছে ইমিডিয়েট, সেক্ষেত্রে দানের জায়গা খুব বেটার করাবে, মানুষের মনের ব্রডেন করবে। কন্যার ঘরে নিজের নক্ষত্রে ঢুকে, বিশেষ করে চন্দ্রের নক্ষত্র দিয়ে যখন যাবে তখন আরো ব্রডেন করবে। দয়া মায়া মমতা করুণা 13 দিন রবির মধ্যে নর্মালি বেশি আছে, আরো বেশি থাকবে। রাজার মধ্যে সবসময় দয়া মায়া থাকবে, নাহলে সে রাজা হতে পারে না। সবার প্রতিপালক। আমরা একটা নর্মাল বাড়িতে কি হয়, আমরা আমাদের সন্তানদেরই শুধু প্রতিপালক হই। আজকালকার দিনে 1, 2, 3টে তার বেশি সন্তান খুব রেয়ার ফ্যামিলিতেই থাকে। কিন্তু একটা রাজা, সে তার রাষ্ট্রে কয়েক লক্ষ কোটি লোক আছে, সে তার সবার অভিভাবক, সবার পিতা। তো সবার পিতা হওয়ার মতন ক্ষমতা যার থাকে, তার মধ্যে যদি দয়া মায়া করুণা না থাকে, তাহলে সে কি করে সেই চেয়ারে বসবে? ভগবান তাকে সিলেক্ট করবেই না কখনো সেই চেয়ারে বসার জন্য। তো রবির মধ্যে সেই গুণ প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, রবির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রবির তেজ। রাজার তো তেজ থাকবে, রাজার কখনো কোনো বন্ধু হয় না, বহুবার বলেছি। রাজা একজনই হয়, কোনো ডেপুটি রাজা বা অ্যাসিস্ট্যান্ট রাজা কোনোদিন হয় না। রাজা একজন, বাদবাকি অল আর সাবঅর্ডিনেট টু হিম, কেউ তার সমকক্ষ নয়। দেখবেন অনেক সময় পুরনো সিরিয়াল টিরিয়াল সময় দেখায় রাজা সবার থেকে ওপরে বসে, একমাত্র মন্ত্রী বা রাজার কিছু অমাত্য বা রাজকুমার ব্যতি রেখে তারাও একটা স্টেপ করে নিচে বসে। রাজার কাছাকাছি পৌঁছানোর ক্ষমতা কারণ নেই, অ্যাক্সেস কেউ কাউকে দেয় না রাজা কখনো। সে সব থেকে ওপরে থাকে এবং কমান্ড করে, ন্যায়পূর্বক কমান্ড করে, সেটাই করা উচিত। তো সূর্য বিভূতিসমান, তার মধ্যে ভগবান এই ক্ষমতা দিয়েছে, তিনি ন্যায় করবে, কিন্তু তিনি সবার থেকে আলাদা, কারণ তিনি অসম্ভব ক্ষমতার অধিকারী এই সৌরজগতের মধ্যে। তো তার মধ্যে সমস্ত রকম গুণ আছে, কারণ সমস্ত প্ল্যানেট তো তার থেকেই বেরিয়েছে। তো এক একটা প্ল্যানেটের মধ্যে এক একটা গুণ আছে। তো রবির মধ্যে যদি সব গুণ না থাকতো, তাহলে ওই প্ল্যানেটগুলো সেই গুণগুলো কোথা থেকে পেল? পিতার থেকেই তো পেয়েছে। সবার তো পিতা অ্যাকচুয়ালি রবি, সে গ্রহ হোক উপগ্রহ হোক যাই হোক না কেন, তো রবির গুণই পেয়েছে সবাই। তার মানে রবির মধ্যে সবার গুণ রয়েছে, নিহিত রয়েছে। রবি ভয়ানক চন্ডরূপও নিতে পারে, আবার ভয়ানক
প্রজাবৎসল, ভয়ানক রকম বেনেভোলেন্ট, সেই রূপও নিতে পারে, আদেশও করতে পারে, আবার উপদেশও নিতে পারে। কিন্তু হ্যাঁ, ও সবার থেকে আলাদা, ও সবার মতন নয়, ও গ্রহ নয়, ও নক্ষত্র, ও সবার থেকে আলাদা। তো সেই হিসাবে কন্যা রাশিতে ঢুকে রবির মধ্যে বেনেভোলেন্স প্রচুর পরিমাণে বেড়ে যাবে, দয়া মায়া মমতা এমনি আছে, আরো কয়েক গুণ বেড়ে যাবে, বিশেষ করে চন্দ্রের নক্ষত্রে, এবং প্রচুর মানুষের সেটা উপকার হবে সামাজিকভাবে। ভগবান সেভাবেই করে, নিডস যেভাবে তৈরি করে সেভাবেই তিনি যদি বাঁচানোর চেষ্টা করেন তাহলে তার উপকরণও সেভাবে তৈরি করেন। তো সেই হিসাবে রবিকে প্রচুর গুণ দেবে, বাক ক্ষমতা প্রচুর ভালো আসবে, কোঅর্ডিনেশন পাওয়ার প্রচুর বাড়বে রবি এখানে আসার পরে বুধের, এবং খুব গুরুত্বপূর্ণ চালাচালি, খুব গুরুত্বপূর্ণ কোনো অফিসিয়াল টু অফিসিয়াল, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চালাচালি, চিঠিপত্র গুরুত্বপূর্ণ, এই সমস্ত জায়গাও খুব ব্রডেন হবে, পরিষ্কার হবে বক্তব্য সবার কাছে, ক্লিয়ারিফিকেশন হবে যে কোনো জিনিস। অর্থাৎ বুধের ঘরে যতক্ষণ রবি থাকবে, যে 1 মাস, বিশেষ করে বুধের সাথে খুব বেশি দিন থাকবে না, 10-12 দিন, 10 দিন মতন থাকবে হার্ডলি। তো সেই হিসাবে 10 দিনও বোধ হয় না, সম্ভবত 22 তারিখ বেরিয়ে যাচ্ছে, তো 7 দিন মতন থাকবে। তো সেই হিসাবে সেই 7 দিন কিন্তু অবশ্যই কোঅর্ডিনেশনকে প্রচুর বাড়াবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বৃদ্ধি করবে। এবং রবির সেকেন্ড হাউসে বুধ চলে গেলেও কিন্তু রবির খুব একটা এফেক্ট হবে না, রবি তার সমস্ত কাজই এখানে করবে এবং মানুষের বাক ক্ষমতা দেবে, কোঅর্ডিনেশন ভালো করবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেটার দেবে, মানুষের আয় ইনকামের পথ একটু বেটার করবে, একটু, খুব বেটার করতে পারবে না 6-7 তারিখের আগে, কারণ মেজর অ্যাক্টিভ প্ল্যানেটস আর কি, যারা মেজর কাজগুলো করে তারা এখনো স্লো আছে, তো তার ফলে করতে পারবে না। তো সেই পরিস্থিতিতে বাট রবি সেই সিচুয়েশন তৈরি করবে, কমান্ড দেবে সেখান থেকে। সপ্তম দৃষ্টি সোজা মঙ্গলের ওপর থাকবে এই মাসের মাঝ বরাবর সময় থেকে, তো সেটাও খুব ভালো। রাজা তার সেনাপতির একেবারে সরাসরি সম্মুখ থাকবে এবং তার আদেশ খুব বেটার ভাবে এক্সিকিউটেড হবে। হ্যাঁ, এবং ন্যায় দণ্ডের মানে ন্যায় প্রপার প্রতিপালক সেটা আর কি, মানে তার যে প্রতিবিধান সেগুলো খুব ভালোভাবে প্রযুক্ত হবে, যথার্থ লোকের কাছে যথার্থ জিনিস পৌঁছাবে, কোনো মানুষ ডিপ্রাইভ হবে না এখানে রবি থাকাকালীন, সমস্ত মানুষকে তার প্রাপ্য জিনিস দেওয়ার চেষ্টা করবে রবি এখানে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে দয়ার করুণা আসবে, কোনো অহংকারের সাথে কোনো মানুষকে কেউ কিছু দেবে না, ইগো তার ত্যাগ হবে, নিজের ঘর ত্যাগ করছে, নিজের ঘরে থাকাকালীন রাজা যখন তার ঘরে রয়েছে সবসময় সেটা রাজপ্রাসাদ, তো অন্য বাড়ির থেকে সেটা ডিফারেন্ট, তো সে তখন নিজের ঘরে যাচ্ছে। বুধ সব থেকে তার কাছের গ্রহ, তো বুধের সাথে রবির কম্প্যাটিবিলিটি ভীষণ ভালো, সেই জন্যই দুজনে খুব কাছাকাছি থাকে, কোনো সময় একে অপরের থেকে 32 ডিগ্রি এপাশে ওপাশে কখনো যাওয়া সম্ভব নয়, তাহলে হরোস্কোপ তৈরি হবে না, সিস্টেমই ঈশ্বর এভাবে করেছে। তো সেই হিসাবে বুধের ঘরে থাকাকালীন অন্তত প্রথম 20 ডিগ্রি খুব ভালো ফল দেওয়ার চেষ্টা করবে রবি, দেবে এবং তারপরেও দেবে, মঙ্গলের নক্ষত্রে গিয়েও বেটার দেবে, তবে একটু কথাবার্তার ক্ষেত্রে একটু ঝাঁঝালো প্রবৃত্তি এনে দেবে, একটু কর্কশ বা একটু কটু কথা মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে। রবির মধ্যে সত্যি কথা বলার প্রবণতা থাকে এবং রবি কখনো মিথ্যে বলে না, কিন্তু খুব কর্কশভাবে বলে, খুব কটুভাবে বলে, পৌরুষ প্রকৃতি, সম্পূর্ণ পৌরুষ প্রকৃতি, তো তার মধ্যে একটা ডমিনেশন করার পাওয়ার আসবে 20 ডিগ্রির পর থেকে। আস্তে আস্তে মঙ্গলের নক্ষত্রে যত যাবে তত সেই প্রবৃত্তিটা বাড়বে, তো শেষের দিকে একটুখানি অ্যাবারেটিভ জায়গা আসতে পারে, কিন্তু প্রথম 20-22 দিন কিন্তু রবি অত্যন্ত ভালো ফল দেবে এবং সেটা সব দিক থেকে যথার্থ মঙ্গলময় ফল দেবে। শরীরের দিক থেকে শুধু বলবো, ব্লাড প্রেশার রিলেটেড যাদের প্রবলেম আছে তারা একটু খেয়াল রাখবেন, ডক্টরসকে দেখিয়ে নেবেন তাদের রেসপেক্টিভ, এই জায়গা ব্যতি রেখে অন্য কোনো জায়গায় খুব একটা এফেক্ট করবে না। রবির গোচর নিয়ে একটা সংক্ষেপে বললাম, খুব সামান্য আলোচনা। আর বৃহস্পতিবার রিলেটেড দেখার হলে আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন, সেখানে আপলোড আছে অলরেডি। তো ভালো থাকবেন প্রত্যেকে, শুক্রবার নর্মাল কনভেনশনাল আলোচনা আবার করব, আজকের মতো।